সিনেমা বা নাটকেই দেখেছি, কিন্তু এখানে এসে আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি রাজার ব্যবহৃত মুকুট। সেই মন্দিরেও কিন্তু বোমারুবি ইমান বোমা ফেলেছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মাইন্ডসেট আপনাকে কঠোর করার জন্য এই ব্যবস্থাপনাটা করা। নিচে যারা বন্দী থাকবে তারা চিৎকার চেঁচামেচি করবে, আহাজারি করবে। কবির কল্পনায় নাটোর অমর হয়ে আছে কাব্যে। ঐতিহ্যের জৌলুস, অতীতের রাজরাজন্যের স্মৃতি, প্রাচীনত্ব আর ইতিহাসের সোনালী দিনগুলোকে বুকে ধারণ করে নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ি। দীঘাপতিয়া রাজবাড়ি ও এর ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। আমরা ঢুকে পড়েছি দীঘাপতিয়া রাজবাড়িতে এবং এই রাজবাড়ি এখন উত্তরা গণভবন হিসেবে ব্যবহার করা হয়। তো এই উত্তরা গণভবনের হিসাবরক্ষক বিভাগে চাকরি করেন নূর ভাই। এই নূর ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে এই ব্লগিংয়ের মাধ্যমে। তিনিও হেরিটেজ নিয়ে কাজ করেন এবং বিভিন্ন প্রকৃতি নিয়ে এবং বিভিন্ন গ্রাম এবং গ্রামীণ বাংলার ঐতিহ্য তিনি তুলে ধরেন। তো তার সাথে এসে আমার এই গণভবনে আবার সাক্ষাৎ হলো এবং তিনি আমাকে আজকে ঘুরিয়ে দেখাচ্ছেন এই পুরো গণভবন এবং গণভবনের আশেপাশে যত স্থাপত্যগুলো আছে সেগুলো আমাকে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং তার সাথে সাথে তিনি আমাকে জানাচ্ছেন এই গণভবনের প্রাচীনতম ইতিহাসগুলো। এই রাজবংশের প্রতিষ্ঠা করেন দয়রাম রায়। তিনি ছিলেন নাটোর রাজবংশের রাজা রামজীবনের একজন সাধারণ কর্মচারী। যখন রাজা রামজীবন পুঠিয়ার রাজা দর্পনারায়ণ ঠাকুরের অধীনে সাধারণ একজন কর্মচারী, তখন দয়রাম রামজীবনের মাসিক ৮ আনা বেতনের চাকুরি করতেন। পরে সামান্য লেখাপড়া করে জমা খরচ রাখার মতো যোগ্যতা অর্জন করেন এবং রামজীবন তাকে মাসিক ৮ আনার পরিবর্তে ৫ টাকা বেতনের মোহরি নিযুক্ত করেন। পরবর্তীতে পুঠিয়ার রাজা দর্পনারায়ণের স্নেহ ভালোবাসা ও সহানুভূতি এবং বাংলার নবাব দেওয়ান মুর্শিদ কুলি খায়ের নেক নজর সবকিছু মিলে যখন রামজীবন জমিদারি লাভ করে, তখন তার ভাগ্য খুলতে থাকে। তিনি প্রথমে রাজা রামজীবনের একজন সাধারণ কর্মচারী থাকলেও প্রতিভা, দক্ষতা ও বিশ্বস্ততা দিয়ে নাটোর রাজ্যের দেওয়ান পর্যন্ত হয়েছিলেন। রাজা রামজীবন তাকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং প্রচুর অর্থ সম্পদ তার কাছে গচ্ছিত রাখতেন। সেই সময় যশোহরের রাজা সীতারাম রায় বাংলার নবাবের বিরোধিতা করেন। তখন নবাব মুর্শিদ কুলি খাঁ নাটোর রাজ্যের দেওয়ান দয়রামের সাহায্যে তাকে দমন ও পরাজিত করেন এবং পরবর্তীতে নাটোর কারাগারে বন্দী করে রাখেন। সীতারাম রায়কে পরাজিত করায় দয়রামের প্রভাব বেড়ে যায় এবং তিনি নবাবের কাছ থেকে রায় রাইয়া খেতাবে ভূষিত হন। যশোহরের রাজা সীতারাম রায়কে পরাজিত করে তার সকল সম্পদ লুট করে দয়রাম রায় সেই সম্পদ তুলে দেন নাটোরের রাজা রামজীবনের হাতে। দয়রামের এই ব্যবহারে খুশি হয়ে রাজা রামজীবন দীঘাপতিয়ার এই জমি তাকে দান করেন। দয়রাম রায় রামজীবনের সময় হতে রানী ভবানীর শাসনকাল পর্যন্ত নাটোর রাজ্যের দেওয়ান হিসেবেই কাজ করতেন। এই সময় তিনি বিপুল অর্থের মালিক বনে যান এবং নবাব মুর্শিদ কুলি খায়ের সাথে ভালো সম্পর্ক থাকায় পরবর্তীতে ভাতুরিয়ার নন্দকুঞ্জা, যশোহরের মহলকালনা ও পাবনা জেলার সেলিমপুর এলাকা নিয়ে ১৭৬০ সালে রাজত্ব শুরু করেন। তবে নাটোরের রাজা রামজীবনের দান করা বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশা এলাকার নওখিলা পরগনায় ছিল দীঘাপতিয়া রাজবংশের প্রথম জমিদারি। আমাদের সামনে একটি দোতলা ভবন আছে। এই ভবনটা ছিল কুমার প্যালেস।
রাজার সন্তানেরা থাকতো দোতলায়, নিচতলাটা জেলখানা বা টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো। এখানে একটা প্রশ্ন চলে আসে, রাজার সন্তানেরা যেখানে থাকে সেখানে কেন জেলখানা? এটা সবার মনেই প্রশ্নটা থাকে। আমরা স্টাডি করে যতটুকু পাই, এদের আয়ের মূল উৎসটাই ছিল খাজনা। খাজনাটা যাতে সুন্দরভাবে আয়ত্ত করতে পারে এবং মাইন্ড সেট আপটা যাতে কঠোর হয়ে যায়, এই মাইন্ড সেট আপটাকে কঠোর করার জন্য এই ব্যবস্থাপনাটা করা। নিচে যারা বন্দি থাকবে তারা চিৎকার চেঁচামেচি করবে, আহাজারি করবে, এবং এটা শুনতে শুনতে তারা তাদের মাইন্ড সেট আপটা যাতে কঠোর হয়ে যায়। তারা যখন খাজনা আদায় করতে যাবে তখন যাতে ওই আহাজারি শুনে তারা খাজনা মকুব করে না দেয়, এই জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা। মানে এক কথায় বলতে গেলে যে তাদেরকে কঠোর করার জন্য এই ব্যবস্থা তারা সেই সময় করছে, যে তুমি দেখো যে আমরা কেমন, তারপরে তুমি সেই অনুযায়ী তুমি আমাদের রাজ্য পরিচালনা করো, মানে প্রশিক্ষণ যেটা সেটা ছোট থেকেই করতো। আর এই ভবনটা দেখতে নতুন মনে হচ্ছে, কেননা 18 শতকের দিকে এই উত্তরবঙ্গে কিন্তু প্রচুর ভূমিকম্প হতো। তবে সব 18 শতকে প্রায় 12টা ভূমিকম্প হয়েছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল 1897 সালে। 1897 সালের 12 জুন 7 মিনিট ব্যাপী 8.7 রিক্টার স্কেলে ভূমিকম্পটায় এই বাংলা তথা কলকাতাতেও বেশ কিছু ভবন, তখন উচ্চ ইমারত যেগুলো ছিল সবগুলোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং একটা দিন সব ভবনগুলোই ক্ষতিগ্রস্ত হয়। এই ভবনটা একদম সম্পূর্ণ ধসে পড়ে এবং তৎকালীন রাজা প্রমোদনাথ রায়, রাজা দয়ারামের 4র্থ বংশধর প্রমোদনাথ রায়, তার রাজত্বকাল চলছিল। তিনি 11 বছর বিদেশি ইঞ্জিনিয়ার এবং দেশি কর্মী দ্বারা কাজ করে এটাকে আরও আগের থেকে আরও বেশি সুসজ্জিত করে, এবং বর্তমান যে অবস্থাটা আছে এই অবস্থা কিন্তু তারই নির্মাণ করা এবং তারই অবদান আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। আমরা কিন্তু এখন যেখান দিয়ে হাঁটছি আমাদের পাশেই কিন্তু এই রাজবাড়ির যে মূল ভবন, সেই ভবনটি। আর এটাই করা হয়েছে 1736 সালে। 1736 থেকে জমিদারি প্রথাটা উঠে যাওয়ার আগ পর্যন্ত দয়ারামের প্রায় 7 জন বংশধর এখানে জমিদারি করে। তারা যখন এখান থেকে চলে যায়, জমিদারি প্রথাটা উঠে যাওয়ার ফলে 1966 সালে পাকিস্তান সরকার এটাকে একর করে নিয়ে নেয়, এবং 1967 সালের 24 জুন পাকিস্তান সরকারের গভর্নর হয়ে এখানে মোনায়েম খান আসেন। মোনায়েম খান এই গ্রামটার নাম অনুযায়ী এটাকে দীঘাপতিয়া গভর্নর হাউস হিসেবে ঘোষণা করেন, এবং এটা এতটাই সুরক্ষিত ছিল যে 1971 সালে পাক হানাদার বাহিনী এখানে একটা বেস ক্যাম্প গড়ে ওঠে, এবং এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের সেকেন্ড কমান্ড যেত। আমাদের দেশ স্বাধীন হয় 16 ডিসেম্বর, কিন্তু এই নাটোর কিন্তু হানাদার মুক্ত হয় 21 ডিসেম্বর, স্বাধীনতার ঠিক 5 দিন পরে। এবং আমাদের দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তরা গণভবনে আসেন, বা গভর্নর হাউসে আসেন, পাকিস্তান সরকারের গভর্নর হাউসটাতে আসেন, এবং নাটোর তার এত ভালো লেগেছিল, এই নাটোরকে দ্বিতীয় রাজধানী গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। এবং এই স্বপ্নটা শুধু তিনি একা না, জিয়াউর রহমান সাহেব, তারপরে এরশাদ সাহেব, এরাও এই স্বপ্নটা দেখতেন, কিন্তু তার পরবর্তীতে কিন্তু এই কার্যক্রমটা আস্তে আস্তে ফিকে হয়ে যায়। কিন্তু তারপরেও কিন্তু মন্ত্রী পরিষদের বৈঠকটা হতো। 1996 সাল পর্যন্ত পূর্ণ মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছে, এবং তত্ত্বাবধায়ক সরকার 2008 সালে সর্বশেষ একটা বৈঠক এখানে করে। আর উত্তরবঙ্গের গুরুত্ব বিবেচনা করেই কিন্তু এটাকে মানে মানুষের কাছে প্রাধান্য পাক, এই জন্যই কিন্তু মন্ত্রী পরিষদের বৈঠক এখানে হতো। এবং যত রাষ্ট্রপ্রধানই দেশ স্বাধীন হওয়ার পরে দেশ পরিচালনা করেছে, সবার আগমন কিন্তু এই উত্তরা গণভবনে ঘটেছে, এবং মন্ত্রী পরিষদের বৈঠকেও তারা অ্যাটেন্ড করেছে। এবং মোটামুটি এটা কিন্তু এই জন্যই এই শুরু থেকেই রাজারা যখন ছেড়ে চলে যায় তখন কিন্তু পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে ছিল, একদম গভর্নর এটা দেখতো, তারপরে বাংলাদেশ সরকার সরাসরি এটা দেখতো, এবং উত্তরবঙ্গের রাষ্ট্রীয় প্রধানের বাসভবন হিসেবে এটা বিবেচনা করা হয়। এবং এখন পর্যন্ত যদি কোনো রাষ্ট্রপ্রধান এসে উত্তরবঙ্গে বসবাস করে বা উত্তরবঙ্গে রাত্রি যাপন করেন, এই রাজবাড়িতেই কিন্তু থাকবেন যদি সে নিরাপদ বোধ করেন। এতক্ষণ ইতিহাস নিয়ে কথা বলছি, এই ঘোরার ফাঁকে ফাঁকে আপনারা কিন্তু অনেকগুলো টপ দেখেছেন, রাজ আমলের যে টপগুলো চুনসুরকি দিয়ে করা। আর দেখেন তারা এতটাই আধুনিক, এতটাই স্মার্ট ছিল যে তাদের চিন্তাভাবনাটাও একদম উপর লেভেলের ছিল। কোন লেভেলের ছিল তার একটা ছোট্ট নমুনা দেখাচ্ছি। এই যে সামান্য একটা টপ, একজন মালি বা একজন ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে সুন্দরভাবে যাতে পরিচর্যা করতে পারে, প্রতিটা টপই ঘোরানো যেত।
মানে এটা সেই সময় থেকে এভাবেই ঘোরানোভাবে পরিষ্কার হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এটা স্টিল ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, কোনো না, ধরনের কোনো ভাঙ- জটিল কোনো মেকানিজম না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সাধারণ মেকানিজম। হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ফাঁপা একটা জায়গা এটার ভেতরে, এবং এই টপটা থেকে চুঙ্গুর মতো একটা জিনিস বের হয়েছে, যেটা ওই ফাঁপা জায়গাটাকে গ্যাপটা পূরণ করেছে, এবং ওইটা এটাকে ধরে হ্যাঁ না, রাখছে। তারপরেও তো অনেক বছর ধরে হ্যাঁ, চলতেছে, অনেক বছর চলতেছে, তারপরে তো ক্ষয় হয়নি। ক্ষয় হ্যাঁ। হয়নি। এটাই হলো চুনসুরকির কাজ। আচ্ছা আচ্ছা। আর এই কারণেই মনে হয় চুনসুরকির মানে স্থাপনাগুলো এত বেশি টেকসই এবং মজবুত। এবং আপনি জেনে খুশি হবেন যে চুনসুরকির কাজ আমরা ভেবেছিলাম হারিয়ে গেছে, আচ্ছা। কিন্তু এখনো কিছু টেকনিশিয়ান বা মিস্ত্রি এখনো আমাদের নাটোরেই আছে। উনিশ শতকের শুরুর দিকে বাংলায় 2টা বাড়িতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল নিজস্ব। একটা ছিল ঢাকা আহসান মঞ্জিল, ওইটার সমসাময়িকী সময় 1905 সালে ঢাকা আহসান মঞ্জিলেরটা, এবং ওইটার সমসাময়িকী সময় এখানেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়। আর এটাই হচ্ছে সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, মেশিন মেকানিক্যাল যে সিস্টেমটা অবশিষ্ট ছিল আমরা এখানে পাচ্ছি। আর আরও একটা বিষয় হলো, তারা কিন্তু এটার সাথে সাথে গরম পানির একটা ব্যবস্থা করেছিলেন। এই যে এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা গরম পানিটা সাপ্লাই করতো মূল প্রাসাদে, এবং এখানে বিদ্যুৎ উৎপাদন হতো, যেটা দিয়ে পুরো রাজবাড়ি লাইটিং হতো। রাজবাড়ির এই ভবনটি সংগ্রহশালা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই সংগ্রহশালায় রয়েছে রাজামলের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। আপনারা এখানে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 18 শতকের একটি অন্যতম আবিষ্কার। এই ফ্যানটি যদিও এখন মডিফাই করে ইলেকট্রিসিটি লাইন দেওয়া হয়েছে, কিন্তু রাজার আমলে কিন্তু এই ফ্যানটি ডিজেল কেরোসিন দিয়ে চলত। এটা 3টা কাজ করতো: বাতাস দিত, পোকামাকড় দূর করতো, এবং উপরে চা রাখলে চা ঠান্ডা হতো না, গরমই থাকতো। এটার জন্য তারা ছোট্ট একটি টেকনোলজি ব্যবহার করতো, সেটা হলো নিচে একটা চুঙ্গু আকৃতির আবরণ আছে টিনের। ওনারা যখন চা খেত তখন ফ্যানটা ছেড়ে দিত, এবং এই চুঙ্গু আকৃতির টিনের আবরণটাতে জ্বলন্ত কয়লা ছেড়ে দিত। ফ্যানের ঠান্ডা বাতাস জ্বলন্ত কয়লায় লাগতো, জ্বলন্ত কয়লার গরম বাতাস বা স্টিমটা উপরে আসতো, উপরে চা রাখলে চাটা কুসুম কুসুম গরম থাকতো, ঠান্ডা হয়ে যেত না। বাংলাদেশের অনেক রাজবাড়িতে আমি গিয়েছি এবং অনেক সংগ্রহশালা দেখেছি, কিন্তু এই গণভবনে এসে, মানে দীঘাপতিয়া রাজবাড়িতে এসে আমি প্রথম দেখছি এখানকার রাজার মুকুট। এই মুকুটের জন্য মানুষ কত যুদ্ধ করেছে, কত কিছু করেছে, কিন্তু এই একটা মুকুট পাবার জন্য এই মুকুটটা সাধারণ মানুষের সামনে আসে না, এবং আমরা দেখতেও পাই না। আমরা শুধু সিনেমা বা নাটকেই দেখেছি, কিন্তু এইখানে এসে আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি সেই সময়ের রাজার ব্যবহৃত মুকুট, যেটি আমাকে শিহরিত করছে, এবং আমি বিশ্বাস করি যে আমার দর্শকরাও শিহরিত হবেন। যদিও এটা গ্লাস দিয়ে আটকানো, খুব একটা দেখা যাচ্ছে না, তারপরে আমি দেখানোর চেষ্টা করছি। উত্তরা গণভবন সংগ্রহশালায় যেই আসবাবপত্রগুলো রাখা আছে, এটা কিন্তু এই শুধু দীঘাপতিয়া রাজবাড়ির ব্যবহার করা আসবাবপত্র, যেটা বাংলাদেশের কোনো মিউজিয়ামে নাই, কোনো সংগ্রহশালায় নেই, শুধু এই উত্তরা গণভবন নাটোরেই আছে। আর এখন আমি যেই রুমটাতে আছি আমার সবচেয়ে পছন্দের রুম। আর এই রুমটা পছন্দ হওয়ার কারণ হলো, এখানকার যিনি একজন রাজকুমারী ছিল, রাজকুমারী ইন্দ্রপ্রভা দেবী, তিনি কোনো সাধারণ নারী ছিল না, তিনি একজন মহিষী নারী ছিলেন। জ্যোৎস্নায় পুরীতে প্রথম সমুদ্র দেখিয়া উত্তাল তরঙ্গ আদি অন্ত সীমাহারা, অনুক্ষণ অবিরাম করিছি কি মহাক্রিয়া,
নীলনীরে নীল আকাশে চক্রাবাসে মিশিমিশি বঙ্গসাগরের লবণাক্ত নীলরাশি। হ্যাঁ বন্ধুরা, এই সনেটটি 117 বছর আগে লিখেছেন এই রাজবাড়ির রাজকুমারী ইন্দ্রপ্রভা দেবী। আর এই ইন্দ্রপ্রভা দেবী 12 বছর বয়স থেকে দৈনন্দিন যে কাজগুলো করতো ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতো, যেটা 26টা ডায়েরি আমরা পেয়েছি, এবং রাজবাড়ির ভেতরকার ঘটে যাওয়া ঘটনাগুলো আত্মজীবনী হিসেবে লিখে রাখতো, যেটা জেলা প্রশাসক কর্তৃক একটা প্রকাশিত হয়েছে। এবং আমি যে সনেটটি আবৃত্তি করার চেষ্টা করেছি সেই সনেটটি সহ আরও অনেক সনেটের একটি কাব্যগ্রন্থ বা সনেট গ্রন্থ তার ছিল, যেটা জেলা প্রশাসন প্রকাশিত করার জন্য প্রচেষ্টায় আছে। ইনশাল্লাহ আমরা হয়তো অচিরেই পেয়ে যাব। আর এই রাজকুমারীর যখন ট্রেজারি থেকে 2018 সালে বের করা হয়, প্রথমে তার ছবির ফ্রেমটি পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই ফ্রেমটি পিতলের একটি ফ্রেম। এবং যখন এই ছবিটি পায়, নাটোর জেলা প্রশাসন 2 ভাগে বিভক্ত হয়ে যায়। কেননা নাটোরের কিন্তু 2জন মহিষী নারী ছিলেন, একজন ছিল কাল্পনিক চরিত্র, আরেকজন একদম সশরীরে। তাদের মধ্যে একজন হলো নাটোরের বনলতা সেন, যিনি কবি জীবনানন্দ দাশের কবিতার মাধ্যমে উঠে আসছে, এবং আরেকজন ছিল অর্ধ পঙ্গসী মাতা রানী ভবানী। এই জেলা প্রশাসন 2 ভাগে বিভক্ত হয়ে যায়, এবং তারা কেউ বলছে এটা রানী ভবানীর ছবি, কেউ বলছে নাটোরের বনলতা সেনের ছবি। যখন ফ্রেম থেকে এই ছবিটি বের করা হয়, ছোট্ট করে নিচে লেখা ছিল রাজকুমারী ইন্দ্রপ্রভা দেবী, এবং এই নামের ভিত্তি ধরে তারা খোঁজ পায় যে এই রাজকুমারী আর কেউই নয়, তিনি দীঘাপতিয়ার একজন রাজকুমারী। এখানে আপনারা দেখতে পেয়েছেন অনেকগুলো চিঠি আছে, আর এই চিঠিগুলো কিন্তু রাজকুমারী ইন্দ্রপ্রভা দেবীর হাজব্যান্ড মহেন্দ্রনাথ চৌধুরী উনি কিন্তু পাঠিয়েছেন কলকাতায় থেকে, তো যখন পড়াশোনা করতেন তখন পাঠিয়েছেন। এবং এই মহেন্দ্রের সাথে তার কিন্তু একদম ছোটোবেলা থেকেই তাদের একটা রিলেশন ছিল। আর এই রিলেশনটা কিন্তু তার বাবাই তাকে যেতে উৎসাহ দিয়েছে, বা জমিদারদের আমলে একটা জিনিস ছিল, ছোটোবেলা থেকেই কার সাথে বিয়ে দেবে এই জিনিসগুলো ঠিক করে রাখতো। যখন তিনি একটু বোঝা শুরু করলেন যে মহেন্দ্রের সাথে রাজকুমারী ইন্দ্রপ্রভা দেবীর বিয়ে হবে, এই কথাটা তার মাথায় গেঁথে যায়, এবং সে কিন্তু তাকে স্বামী হিসেবে সেই ছোটোবেলা থেকেই মেনে নেয়। এবং তার বাবা খুব অল্প বয়সেই মারা যায়, কিন্তু তার বড়দা যিনি রাজা হয়েছিলেন এই দীঘাপতিয়া রাজবাড়ির, প্রসন্ননাথ রায়, সেই রাজা কিন্তু তাকে প্রায়োরিটি দিয়েছিল তার ইচ্ছাকে, যে তুমি যা চাইবে তাই কিন্তু দেবো। এবং রাজকুমারী ইন্দ্রপ্রভা দেবীর মায়ের সাথে এই রিলেশন নিয়ে তাদের একটা দোটানা তৈরি হয়ে যায়, এবং তার মা চাচ্ছিল না তার সাথে বিয়ে হোক, কিন্তু তার বড় ভাইয়ের সাপোর্টে কিন্তু একসময় তাদের বিয়ে হয়। এবং এই সম্পূর্ণ ইতিহাসটাই কিন্তু জেলা প্রশাসন রাজকুমারী ইন্দ্রপ্রভা দেবী আত্মকথা বইতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। রাজ্য, রাজা, মুকুট এবং সিংহাসন, এটা নিয়েই হয়েছে কালে কালে লড়াই, এটা নিয়েই হয়েছে কালে কালে যুদ্ধ। তো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারটি, এটাই ছিল সেই সিংহাসন, যে সিংহাসনে বসার জন্য মানুষ অনেক যুদ্ধ করেছে এবং সংগ্রাম করেছে, এবং অনেক সময় দেখা গেছে যে আপনার ফ্যামিলির মধ্যে ক্রন্দল তৈরি হয়েছে এবং আস্তে আস্তে জমিদারি ভেঙে গেছে। তো এই সিংহাসন দেখে আসলে আমি অনেক বেশি অভিভূত আর কি। আর নূর ভাইকে অনেক ধন্যবাদ, তিনি আমাকে ঘুরে ঘুরে খুঁটায় এই দীঘাপতিয়া রাজবাড়ির প্রত্যেকটা জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছেন এবং ইতিহাসের সাক্ষী করছেন আমাকে এবং আমার দর্শকদেরকে। তো আসলে নূর ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, এবং তার সাথে আরও ঘুরে দেখতে চাই এবং আপনাদের দেখাতে চাই।
এখন যে অংশটাতে প্রবেশ করলাম এই অংশটা ছিল রাজ আমলের রানী মহল। 31 কুঠুরি একটি মহল ছিল এই অংশটাতে, এবং এটা আপাতত নেই, কেননা মোনায়েম খান যখন পাকিস্তান সরকারের গভর্নর হয়ে আসেন তখন তিনি এটাকে ভেঙে দেয় গুপ্তধন পাওয়ার আশায়। আর যতটুকু জানা যায় আসলে গুপ্তধন পেয়েছে কি পায়নি সেটা জানা যায়নি, তবে যে ঠিকাদার পেয়েছে সে শোনা যায় যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আসলে কি পেয়েছে, তারপরে এটা দীর্ঘদিন পরিত্যক্তই ছিল এই অংশটা, সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারতো না, যদিও উত্তরা গণভবনের দর্শনার্থীদের 2012 সালে টিকিটের মাধ্যমে এটা উন্মুক্ত করে দেয়, কিন্তু 2018 সালে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাগানে রূপান্তরিত করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়। আচ্ছা, তাহলে এই যে পুরো স্থাপনা এর এখন স্বত্বাধিকারী কি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর নাকি হচ্ছে জেলা প্রশাসন? না, এটা বাংলাদেশ সরকার 1 নম্বর খাসখতিয়ানে এটা আছে, আর এটা মূলত পরিচালিত হয় হলো মন্ত্রী পরিষদ ক্যাবিনেট থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্থানীয় লোকাল গভর্নমেন্ট হিসেবে এটা নাটোর জেলা প্রশাসন দেখভাল করছে, আচ্ছা। এবং এটার ভালো মন্দ সব কিছুই জেলা প্রশাসন দেখে, এবং যেহেতু রাষ্ট্রপ্রধানের বাসভবন সেই হিসেবে কিন্তু জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এই উত্তরা গণভবন নাটোর, এবং জেলা প্রশাসন এই জন্য নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকে খেয়াল রাখে এবং আমাদের সবসময় গাইডলাইন দেয়, আমরা সেই গাইডলাইন অনুযায়ী কাজ করি। আমরা পরীক্ষা যেটা দেখেছিলাম নিরাপত্তার জন্য করে, এটা কিন্তু প্রায় 14 একর জায়গা জুড়ে। আমরা এখন একটা দ্বীপের মতো জায়গায় দাঁড়িয়ে আছি, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ঘাট। এরকম ছোট বড় প্রায় 26টা ঘাট আছে এই 14 একর জায়গা যে পরীক্ষাটা আছে পরীক্ষার দুই পাশে। পরীক্ষার এই ভেতরের অংশে যেই ঘাটগুলো এগুলো রাজপরিবারের সদস্যরা ব্যবহার করতো, এবং পরীক্ষার ওই পাশে মানে বাইরের সাইডে যেই ঘাটগুলো সেগুলো যারা নিরাপত্তার জন্য প্রহরী হিসেবে যারা নিরাপত্তার দায়িত্ব পালন করতো তারা ব্যবহার করতো। আর এই যে আমরা যেই ঘাটটাতে দাঁড়িয়ে আছি এটা হলো রানীমহল সংলগ্ন ঘাট এবং রানীর ঘাট হিসেবে পরিচিত। এই ঘাটটাতে বসে যাতে রানীরা পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়া দেখতে পারে শীতের সকালে বা শীতের বিকেলে, এই জন্য এই ঠিক এখানে বসে যাতে সূর্য অস্ত যাওয়া দেখতে পারে এই জন্যই কিন্তু পশ্চিম দিকে কোনো বড় গাছ লাগানো হয়নি। এখন যে কটা গাছ চোখে পড়তেছে এগুলো কিন্তু দেয়ালের বাইরের অংশে, এবং রানীদের পছন্দের ঘাট হওয়ার কারণে পরীক্ষার বাইরে এই অংশটাকে একটা পুকুরের আকৃতি দেওয়া হয়েছে, এবং তিন দিক দিয়েই কিন্তু রেলিং দিয়ে ঘেরাও করা আছে। দয়রাম রায় থেকে শুরু করে বিভিন্ন সময়ে মোট 7 জন রাজা এই রাজ্য পরিচালনা করেছেন। 1947 সালে দেশভাগের পরে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করলে 1952 সালে দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করেন এবং কলকাতায় চলে যান, আর এর মাধ্যমেই দীঘাপতিয়া রাজ্যের অবসান ঘটে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা দীঘাপতিয়া রাজবাড়ির প্রবেশদ্বার থেকে একটু সামনে, এবং এই রাস্তাটা যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাটা ছিল কিন্তু রাজামলের একটা ফোল্ডিং ব্রিজ। রাজারা যখন ভিতরে ঢুকে যেত তখন এই ব্রিজটাকে টেনে তারা এক সাইড করে দিত, এবং যাতে অপরিচিত কেউ ভেতরে প্রবেশ না করতে পারে অনুমতি ছাড়া। এবং লেকের মতো দুই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা পরীক্ষা হিসেবে ব্যবহার করেছে নিরাপত্তার জন্য প্রায় 14 একর জায়গা জুড়ে, এবং রাজবাড়িটা কিন্তু একটা দ্বীপের মতো জায়গায় অবস্থান করছে। আর এখানেও দাঁড়ানোর আরেকটা মূল কারণ হলো আমরা দর্শনার্থী বা আমার পেছনে যেই প্রবেশদ্বারটি আছে এই প্রবেশদ্বারটি প্রায় 3 তলা সমতুল্য একটি প্রবেশদ্বার, এবং এখানে যে ঘড়িটি আছে 250 থেকে 200 বছর পুরনো এই ঘড়িটি ইটালির ফ্লোরেন্স থেকে নিয়ে আসা হয়েছে, এবং এই ঘড়িটি এখন পর্যন্ত কিন্তু সচল আছে। এবং এই ঘড়িটির সিস্টেম যেটা ব্যবহার করা হয়েছে এটা সারা ওয়ার্ল্ডে 3 থেকে 4টি সিস্টেম আছে, যেটা তার মধ্যে এটা অন্যতম। আর এই ঘড়িটার দুই পাশেই ডায়াল আছে।
অন্যান্য ঘড়িগুলোর দুই পাশে ডায়াল নেই, আর এটা কিন্তু টোটালি একটা মেকানিক্যাল সিস্টেম, শুধুমাত্র ওয়েটের মাধ্যমে চলে। এক পাশে আছে 8 মনের ওয়েট, এক পাশে আছে 5 মনের ওয়েট। এই 13 মন ওয়েট দিয়ে এই ঘড়িটি পরিচালিত হচ্ছে, যেটা কোনো বৈদ্যুতিক সংযোগ অথবা ব্যাটারি লাগে না। আর এটা টোটালি সপ্তাহে একবার শুধু চাবি দিতে হয়, এবং যে আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িটি সেকেন্ডের কাটাটি নেই, কিন্তু ঘড়িটি সচল আছে, চলছে। রাজামহল থেকে এখন পর্যন্ত এটা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টা অনুযায়ী ঘন্টা ধ্বনি দিচ্ছে, অন্যরকম একটা বিষয়। এবং এই প্রবেশদ্বার দিয়ে ঢুকলে এবং এই ঘন্টা ধ্বনি শুনলে মনে হয় যে সেই রাজামহলেই চলে গিয়েছে। দীঘাপতিয়া রাজবাড়িতে রয়েছে বিশাল এক মন্দির প্রাঙ্গণ। অনেকেই এই রাজবাড়ির ভিডিও দেখলেও মন্দিরের অংশটি অনেকেই দেখেননি। এখন আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে। সীতারাম রায়, ভূষণার জমিদার সীতারাম রায়কে এই দীঘাপতিয়া রাজবাড়ির যিনি রাজা, প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম, তিনি তার কূটকৌশলী বুদ্ধি দিয়ে তাকে পরাজিত করে, এবং পরাজিত করার ফলে তার থেকে যেই ধন সম্পদ নিয়ে আসে নাটোর রাজার কাছে দেয়। তো সেখান থেকে তিনি একটি কৃষ্ণমূর্তি চায়। তো সেই কৃষ্ণমূর্তি স্থাপনের জন্য রাজা রামজীবন এই দীঘাপতিয়া মৌজায় 45 একর জায়গা দেয়, এবং যেখানে এক অংশে তিনি এই মন্দিরটি করেন এবং রাজবাড়িটি নির্মাণ করেন 1736 সালে। পিছনে যে আটচালাটা দেখতে পাচ্ছেন, এই আটচালাতে রাজাদের সময় কিন্তু দৈনন্দিন প্রায় দুই বেলা আড়াই প্রায় 5 মণ চালের ভোগ রান্না হতো। এবং এই সাধারণ জনগণ যারা খাদ্য অভাবে ভুগত বা যারা কোনো কাজকর্ম করতো না, তারা কিন্তু এখানে বসে এই 2.5 মণ চাল, মানে 5 মণ চালের ভোগ রান্না হতো প্রতিদিন, এখানে বসে ভক্ষণ করতো। নাটোর দীঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবন। এই উত্তরা গণভবন কিন্তু 1971 সালে পাখানাদার বাহিনীর বেস ক্যাম্প ছিল। তারপরেও কিন্তু এই দীঘাপতিয়া রাজবাড়ির পাশের যে মন্দিরটা আছে, সেই মন্দিরেও কিন্তু বোমারুবি ইমান বোমা ফেলেছিল, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশদ্বারের যে গেটটি আছে, গেটেও কিন্তু সেই কয়েকটা বোমা পড়েছিল, এবং তখন থেকেই কিন্তু এটা ক্ষতিগ্রস্ত, যেটা এখনও দেখা যাচ্ছে। দীঘাপতিয়া রাজবাড়ি সেই সময়ের এক আধুনিক স্থাপনা। অনেক স্থাপনা ও ইতিহাস অবহেলা আর অনাদরে হারিয়ে গেছে কালের গর্ভে। তবে এই রাজবাড়ি রয়েছে অতীব যত্নে। এই রাজবাড়ির ইতিহাস সংরক্ষণ করা হচ্ছে। একটিমাত্র ভিডিওতে এই রাজবাড়ির ইতিহাস তুলে ধরা সম্ভব নয়। এই রাজবাড়ির ইতিহাস নিয়ে বেশ কয়েকটি বই রয়েছে। আপনারা যারা এই রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস জানতে চান, তারা চাইলে বইগুলো সংগ্রহ করতে পারেন।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।